নমস্কার। আজকের এই পর্বে আমরা এমন একটা গল্পে ডুব দেব যার শুরুটা হয়েছিল খবরের কাগজের এক কোনায় ছাপা একটা ছোট্ট কিন্তু অদ্ভুত বিজ্ঞাপন থেকে। এক জমিদার বাড়ির রহস্য যা শেষমেশ এক অভিজ্ঞ তান্ত্রিককে টেনে নিয়েছিল এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করতে। চলুন তাহলে শুরু করা যাক। বিজ্ঞাপনটা ছিল ঠিক এই রকম। একবার ভাবুন তো, একটা পাথরের লক্ষ্মী মূর্তি প্রথমে চুরি গেল, আর তার কয়েকদিন পর সেটা ভাঙা অবস্থায় পাওয়া গেল একেবারে বাড়ির ছাদে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওই ছাদে চিলেকোঠার চাবিটা থাকত শুধু বাড়ির মালিকের কাছে। তো বুঝতেই পারছেন, এই বিজ্ঞাপনটাই ছিল সেই সুতোর প্রথম গিট, যা এক জটিল রহস্যের জাল বুনতে চলেছিল। তো এই বিজ্ঞাপনটায় আমাদের গল্পকার আর তার বন্ধু কিশোরীর চোখে পড়ে, আর তারা দুজনেই বেশ ভালো করে জানত যে এই ধরনের অলৌকিক ঘটনার সমাধান কোনো সাধারণ মানুষের কম্য নয়। তাদের মাথায় তখন শুধু একজনেরই নাম এসেছিল, তারানাথ তান্ত্রিক। তাই আর একটুও দেরি না করে তারা সোজা চলে যায় তারানাথের কাছে। আর এই তিনজন মিলেই রুদ্রপুর গ্রামের দিকে রওনা দেন। একদিকে আমাদের কথক, যিনি পুরো ঘটনাটা আমাদের বলছেন, তার সাথে তার বন্ধু কিশোরী, যার উৎসাহের কোনো শেষ নেই, আর অবশ্যই তারানাথ তান্ত্রিক, যার জ্ঞান আর অভিজ্ঞতাই ছিল এই রহস্য সমাধানের একমাত্র উপায়। কিন্তু গ্রামে পৌঁছেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। পুকুরের ওপার থেকে জমিদার বাড়িটা দেখেই তারানাথ হঠাৎ থেমে গেলেন। মানে তখনও কারোর সাথে দেখা হয়নি, কিচ্ছু না, অথচ তিনি বাড়ির চারপাশে এক অশুভ শক্তির উপস্থিতি টের পেলেন। তার এই একটা কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তারা কোনো সাধারণ বিপদের মুখে পড়তে যাচ্ছেন না। বাড়িতে পৌঁছানোর পর তাদের দেখা হল বাড়ির মালিক ভবানী মুখার্জির সাথে। তিনি তাদের পুরো ঘটনাটা খুলে বললেন। কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল রাতের জন্য। সেই রাতেই তারা হাড়ে হাড়ে টের পেয়েছিল যে এক অশুভ শক্তি বাড়িটাকে একেবারে নিজের কবজায় নিয়ে ফেলেছে। প্রথম রাতের ঘটনাগুলো শুনলে গায়ে কাটা দেবে। রাত ৮টা নাগাদ ছাদে দেখা গেল এক অদ্ভুত মেয়েকে, আর তার সাথে একটা বিশাল বড় প্যাঁচা। একটু পরেই মেয়েটা ছাদের রেলিং থেকে ঝাঁপ দিল, কিন্তু নিচে কোনো আওয়াজ হলো না, কিচ্ছু না। আরও পরে রাত 10টা নাগাদ সেই একই মেয়েকে দেখা গেল বাড়ির বাইরের দেওয়াল বেয়ে একটা পোকার মতো নামতে। এই দৃশ্যগুলোই বলে দিচ্ছিল যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। পরদিন সকালে এসে হাজির হল জমিদারবাবুর ছেলে শিবেন। সে এসেই এই সমস্ত অলৌকিক ঘটনাকে ফালতু ব্যাপার বলে উড়িয়ে দিল। তার কথা হলো, এসব গ্রামের কোনো বজ্জাত ছেলের কাজ, এজন্য পুলিশ ডাকলেই হতো। তার এই তাচ্ছিল্য আর অহংকারটা ছিল তারানাথের অভিজ্ঞতার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। আর এখান থেকেই গল্পে একটা নতুন মোড় আসে। শিবেনের এই তাচ্ছিল্য অবশ্য বেশিক্ষণ টেকল না। একটু পরেই বাড়ির রান্নাঘর থেকে রাধুনির চিৎকার ভেসে এলো। সে জানলার কাছে সে বিশাল প্যাঁচাটাকে দেখে ভয়ে জ্ঞান হারানোর জোগাড়। আর এই ঘটনাটাই শিবেনের মুখ থেকে এমন একটা কথা বের করে আনল যা পুরো রহস্যের জট এক নিমেষে খুলে দিল। একদম। শিবেনের এই সাধারণ একটা কথাই ছিল সবকিছুর মূলে। সে খুব স্বাভাবিকভাবেই স্বীকার করল যে কিছুদিন আগেই সে একটা প্যাঁচাকে গুলি করে মেরেছে। আর এই কথাটা শোনার পরেই তারানাথ বুঝে গেলেন যে এই বাড়ির ওপর যে অভিশাপটা নেমে এসেছে তার আসল কারণটা কি। এটা শুধু একটা নিরীহ পাখি মারার ঘটনা ছিল না। সত্যিটা সামনে আসার পর তারানাথ আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি শিবেনকে সঙ্গে নিয়ে জঙ্গলের সেই মরা গাছের কাছে গেলেন যেখানে প্যাঁচাটাকে মারা হয়েছিল। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, সেই অশুভ শক্তির মুখোমুখি হওয়া এবং শিবেনকে তার নিজের কর্মফলের সামনে দাঁড় করানো। আর তারপর জঙ্গলের সেই মরা গাছের কোটর থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর মেয়েটি তার আহত পেঁচাটাকে নিয়ে। সে শিবেনের দিকে তাকিয়ে কোনো মারার হুমকি দিল না, বরং তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর একটা অভিশাপ দিল, এক অনন্ত মানসিক যন্ত্রণার অভিশাপ, যা পরিবারটাকে সারা জীবন ছায়ার মতো তাড়া করে বেড়াবে। জঙ্গল থেকে ফিরে আসার পর তারানাথ পুরো ঘটনার পেছনের আসল কারণটা ব্যাখ্যা করলেন। তিনি বোঝালেন যে এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এর পিছনে রয়েছে এক দৈব ক্রোধ আর কর্মফলের এক অমোঘ নিয়ম যা কেউ এড়াতে পারে না। আসলে এই পুরো অভিশাপের কেন্দ্রে রয়েছেন অলক্ষ্মী, দেবী লক্ষ্মীর বড় বোন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিনি হলেন দুর্ভাগ্য আর অশান্তির দেবী। আর সবচেয়ে জরুরি তথ্যটা হল, প্যাঁচা তার পবিত্র বাহন। সুতরাং তার বাহনকে আঘাত করার অর্থ হল সরাসরি দেবীকেই অপমান করা। জঙ্গলের সেই মেয়েটা, যার নাম ছিল উলুক, সে আসলে ছিল অলক্ষ্মীরই এক মানব মাধ্যম, আর ওই প্যাঁচাটা ছিল তার পবিত্র পোষ্য। তার মানে শিবেন শুধু একটা সাধারণ পাখি মানেনি, সে আসলে অলক্ষ্মীর নিজের কাউকে আঘাত করেছিল, আর তার শাস্তি হল এই ভয়াবহ অভিশাপ। শেষ পর্যন্ত তারানাথ তার চূড়ান্ত রায় শুনিয়ে দিলেন। তিনি স্পষ্ট করে দিলেন যে শিবেনের এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, কারণ এটা কর্মফলের বিষয়।
যখন কোনো কাজের ফল স্বয়ং বিধাতা নির্ধারণ করেন তখন তারানাথের মতো সাধারণ মানুষের পক্ষে সেই ভাগ্যকে বদলানো অসম্ভব। পরিবারটিকে তাদের কর্মফল ভোগ করতেই হবে। এই পুরো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কর্ম আর তার ফলের এই চক্রে কোনো ভুলের কি সত্যিই কোনো ক্ষমা হয়? বিশেষ করে যখন সেই ভুলের কারণে কোনো দৈব শক্তি রুষ্ট হয়? এই ভাবনাটাই আজকের জন্য রইল।